ইউনিয়ন নির্বাচনে 5 জন প্রার্থী দাঁড়াইতে পারে একই দলের, কিন্তু আগে এমপি হইলে একই দলের থেকে একাধিক দাঁড়াবেন আমি নিশ্চিত, কারণ এই আবহাওয়া আমি বড় হইছে এই রাজনীতি। আমি আবার কি বলি, মানে একটা দলের চিফও পারবে না। আমি বলে রাখি, আগামী নির্বাচনে বিএনপি লোকজন স্বতন্ত্র দাঁড়াবে, তারেক রহমানই স্বতন্ত্র দাঁড়ানো ঠেকাইতে পারবে না, আর একটা এমপি দুইজন দাঁড়ানো ঠেকাই দিবে, এটা হলো? হ্যাঁ, সেটা অন্য কথা। ওই বহু সময় দেখেছি টপদের কথা বাদ দিয়ে স্বতন্ত্র ইলেকশন করে নাই বাংলাদেশে, বাংলাদেশে স্বতন্ত্র ইলেকশন করে নাই কেউ, হাসিনা এবং খালেদা জিয়া। আজকের যে আলোচ্য বিষয় পিআর পক্ষ বিপক্ষ, সাম্প্রতিক সময়ে বলছিলাম অনুষ্ঠানের শুরুতে আলোচনা হচ্ছে। গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। আজকে সুজন এ সম্পর্কিত একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। আপনার মন্তব্য শুনব। আমি নিশ্চিত সুজনের জরিপের ফলাফলটা জানি না, ওখানে কি ডেটা আপনার কাছে আছে, তারা কি বলেছে? হ্যাঁ, তারা যে ডেটা আছে ওখানে যে 71% মানুষ পিআরের পক্ষে। আচ্ছা, অনেক বেশি মানুষ কোনো কিছুর পক্ষে হলেও যে সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হবে নট নেসেসারিলি। আমি জানি না সুজন কোন ক্ষেত্রে পিআর এর কথা বলছেন, কারণ আমাদের পিআর নিয়ে দুটো আলোচনা আছে। একটা হলো আমাদের এখন যে সংসদ আছে, যেটা যদি দুটো সংসদ হয়ে যায় তখন এটাকে আমরা নিম্নকক্ষ বলবো, সেটাই পিআর, মানে উভয় কক্ষে, যেমন জামাত বলছে যে উভয় কক্ষেই পিআর হতে হবে, ইসলামী আন্দোলনও তাই বলছে। আবার আরেকটা আলাপ আছে, সেটা হলো আমাদের নিম্নকক্ষ এখনকার মতো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট হবে, আর উচ্চ কক্ষে পিআর হবে। এটা এনসিপি বলছে বা আমাদের সংবিধান সংস্কার কমিশন এটা প্রপোজ করেছে। আমি একটু সেখানে যোগ করে রাখি, সংবিধান সংস্কার কমিশন সিভিল সোসাইটির লোকজনকে যখন ডেকেছে, আমাকেও ডাকা হয়েছিল। আমি আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা সঠিক হবে বলে আমিও মনে করি, সেই মতামত দিয়েছিলাম। আচ্ছা, এখন ওই 70% তারা যদি কথার কথা লোয়ার হাউসেও চেয়ে থাকে, এটাকে আমি সঠিক হবে বলে মনে করি না। কেউ কেউ বলতে পারেন যে গণতন্ত্র মানে সংখ্যা গুরুরা যা চায় সেটাই মেনে নিতে হবে, এটা একটা জরিপ, এটা কিন্তু সেই অর্থে ভোট না। আচ্ছা, এখন সমস্যাটা কোন জায়গায়? আমি একটা ডেটা দিই, পিআর এর যৌক্তিকতা হয়তো এটা দিয়ে বোঝা যাবে। সেটা হচ্ছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়েছিল, তারা 230টা সিট জিতেছিল। জাতীয় পার্টি 7.04% ভোট পেয়েছে, তার সিট ছিল 27টা। এই জায়গাটা একটু খেয়াল রাখবো, আমি দর্শকদেরকে এটা খেয়াল রাখতে বলছি। 7.04, 27টা সিট পেয়েছে। বিএনপি প্রকারান্তর এখানে 32.5% ভোট পেয়ে 30টা সিট পেয়েছিল। মানে জাতীয় পার্টি বিএনপির 1/4 কম ভোট পেয়েও প্রায় বিএনপির সমান সিট পেয়ে গেছে। আচ্ছা, 32%-এর তুলনায় আওয়ামী লীগের ভোট হচ্ছে 1.5 গুণ ভোটের পার্সেন্টেজ, কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়েছে, আপনি 30-র সাথে যদি চিন্তা করেন, 5 গুণের কাছাকাছি, 4 গুণের বেশি। 1.5 গুণ ভোট পেয়ে বিএনপির চাইতে আওয়ামী লীগ 4 গুণ সিট পেয়েছে। তো এই কারণে কেউ কেউ বলেন যে এতে জনগণের রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাক মতো হয় না বলেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সো দ্যাট আপনি ভোটের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে সিট দেবেন। এই আলাপগুলো ছিল। এটা অ্যাপারেন্টলি একটা ভালো যুক্তি, কিন্তু পরবর্তীতে যে আলাপটা আসলো, উইচ ইজ ভেরি ন্যাচারাল, যে এটা যদি ঘটে তাহলে যেটা হবে, মানে আমাদের মতো দেশে একটা সরকারই আমরা গঠন করতে পারবো না। আমাদের মতো দেশে যেখানে গণতন্ত্র ডেভেলপড হয়নি এখনো, মানে আমরা এখন ভোটই দিতে পারিনি, আমরা এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লাভ করছি। গত 3টা নির্বাচনে আমরা একেবারে বেসিক ফান্ডামেন্টাল অফ এ ডেমোক্রেসি কি একটা ভোট দেয়া, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি প্রায় বলি এভাবে, আমরা একটু উন্নত হয়েছিলাম, আমরা তখন একটা পর্যায়ে এসেছিলাম, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। আমরা 80-তে আন্দোলন করতাম, যাকে খুশি তাকে দেবো, আমরা কিন্তু আবার যাকে খুশি তাকে দেবো জায়গায় চলে এসেছি। আমরা এখন বসে বসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আলাপ করছি। হতে হবে না তা বলছি না, হবে। সেই দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে সরকারই টিকবে না। একটা উদাহরণ দিই, 48% ভোট পেয়েও আওয়ামী লীগ টেকনিক্যালি সরকার গঠন করার মেজরিটি পায় নাই সেই নির্বাচনে। আর এমনি আমাদের দেশে দেখা যায় 40% ভোট যদি আপনি পান, 170-80টা সিট পাওয়া যায়। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হলে এই ক্ষেত্রে সিটের সংখ্যা দাঁড়াবে 120টা। তার 31টা সিট আরো লাগবে সরকার গঠন করার জন্য। তখন এই 31টা যে আপনাকে দিতে আসবে, এই মন্ত্রী দাও, ওই মন্ত্রী দাও, এটা দাও, সেটা দাও, মন্ত্রীর বাইরে নানান ডিলিং, আমাকে এরকম দাও, সেরকম দাও, নানান কিছু সে চাওয়া শুরু করবে, এবং দিনের শেষে সরকার টিকবে না। এবং কোনো একদিন তারা যদি সমর্থন প্রত্যাহার করে ফেলে, সরকার থাকবে না। এখানে একটা জিনিস যোগ করি, আমরা আর্টিকেল 70 যে কনস্টিটিউশনে রেখেছিলাম, সেটা যেই ফর্মে রেখেছিলাম সেটা আমরা মানি না, এটা সংশোধন হচ্ছে। কিন্তু এখনো অনাস্থা ভোটের ক্ষেত্রে দেখবেন দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, এটা এগ্রি করছে সবাই। তার মানে আমরা চাইছি সরকার স্টেবল হোক।
তো যারা সরকার স্টেবল হোক চাইছে, আর্টিকেল 70 জামাত বা ইসলামী আন্দোলনের কথা যদি বলি, তারা যদি ওইটা চায়, তারা আবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায়, এটা একেবারে উল্টো হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কি ভোটকে আর গুরুত্ব দেব না? তখন আসলে এই হাইব্রিড অপশনটা আসলো, আপার হাউসটা হোক, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী সিট পাক। যে দলটা 40% ভোট পেয়ে সরকার গঠন করলো, সে কিন্তু স্টেবল সরকার হয়ে গেল, কিন্তু আপার হাউসে দেখুন সে 40টা, যদি আমরা 100টা সিট ধরি, 40টা সিট পাবে। মেজরিটির জন্য তার আরো 11টা সিট লাগবে, আর 2/3 মেজরিটির জন্য আরো 26টা সিট লাগবে। তখন আপনি অন্য দলকে গুরুত্ব দিতে হবে। তাহলে সরকার স্টেবল হলো, কিন্তু অন্য দলেরও গুরুত্ব বাড়লো। এবং আপার হাউসে আপনি কিছু কিছু এক্সক্লুসিভ ক্ষমতা রাখেন। আমরা এখনই আমেরিকার সেনেটে যেরকম পাওয়ার আছে অতটা না দিলাম, কিছু কিছু পাওয়ার দিলাম, তাতে লেজিসলেচারেও একটা চেক অ্যান্ড ব্যালেন্স হলো। এবং যে দলগুলো আসলে যথেষ্ট ভোট পাবে না, মানে সিট পাবে না কিন্তু ভোটের পার্সেন্টেজ আছে, ধরুন 10% ভোট পেয়ে কেউ 15টা সিট পেতে পারে লোয়ার হাউসে, কিন্তু প্রপোর্শনাল নিচে হলে সে 30টা পেত, কিন্তু সে আপার হাউসে 10টা সিট কিন্তু পেয়ে যাবে। তো এটারও ইভ্যালুয়েশন হচ্ছে। এই মিক্সড সিস্টেমটাই আমার কাছে সঠিক মনে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাওয়া হচ্ছে, এটা খুবই ভুল আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শ্রোতা এবং আমার বিজ্ঞ বন্ধু প্লাস আলোচক, অনেক ভালো আলোচক, আমি তার সাথে খুব বিনয়ের সাথে, আমরা যেহেতু আলোচনায় বসছি, এখানে আর কিছু না, যদি আপনি আমাকে এক কথায় বলেন আমি পক্ষ না বিপক্ষ পিয়ার পদ্ধতির, সেটা আমার কাছে কিন্তু মুখ্য নয়। আমি আলোচনাটা করতেছি যে এটা লাভ ক্ষতি কি। ভাই জাহিদ ভাই অনেকগুলি কথা বলছেন, তার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি দ্বিমত করছি তা নয়, কিন্তু আমি আমার মতটা দ্বিমত হতেই পারে, কোনো সমস্যা নেই, উই এগ্রি টু ডিসএগ্রি। এক নম্বর হলো, যদি আপনি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি চাই, প্রথম আসেন এইখানে। আমরা কিন্তু সবাই চাচ্ছি সংস্কার করে একটা সুযোগ হয়েছে, আমরা এমন একটা জায়গায় যেতে চাই যাতে প্রথম শর্ত হইল আর যাতে স্বৈরাচার গড়ে উঠতে না পারে। এটা কিন্তু আমরা সবাই একমত, স্বৈরাচার যাতে গড়ে উঠতে না পারে। 2, আপনি স্বচ্ছ আছেন কিনা। স্বচ্ছতার সাথে যিনি স্বৈরাচার হবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সে স্বচ্ছ নয়। যিনি স্বৈরাচার হন তিনি স্বচ্ছ নন, আর যিনি স্বচ্ছ তার কাছে এগুলো কোনো ফ্যাক্টর হওয়ার কথা না। এই জন্য আমি বলছি কি আনুপাতিক যে ভোটটা, প্রপোর্শনের যেটা, এতে কি হয়, নাম্বার 1, ভোটটা বিফলে যায় না। যেমন ধরুন একটা সিটে 3 লাখ ভোট আছে, 2 লাখ কাস্ট হইল, একজনে পাইল, সে ফর এক্সাম্পল 2 লাখ কাস্ট হইল, একজনে পাইল 1,02,000, আর একজনে পাইল তাহলে 98,000। কথাটা বুঝছেন? সে 98,000 পাইয়ে কিন্তু আসলো না। 98,000 জনগণ কিন্তু তাকে ভোট দিছে, সে কিন্তু পার্লামেন্টে আসলো না। না, সেই জনগণ তো জানেই না তার এমপি কে হবে। না না, এমপি কি হবে সেকেন্ডারি, উনি জানেন সেটা আমার চেয়ে ভালো। এমপি হয় আগে তালিকা দিয়ে দিবেন নির্বাচন কমিশনে, তারপরে যে কয়টা সিট পাবেন সিরিয়াল নেবেন, দেয়ার আর মেনি ওয়েজ, ওইটা নিয়ে বিতর্ক নাই। ওগুলো বুলশিট, যে আমি ভোট দিলাম জাহিদ ভাই পেয়ে হয়ে যাবে রাজ্জাকি, এগুলো এটা আমার সাথে একমত হবেন, বুলশিট, ওইটা একদম বুলশিট। আমি বলছি ভোটটা বিফলে যায় না। এখন মনে করেন আমি 300 লোকের নমিনেশন দিচ্ছি, আমি পাইলাম 160টা, তখন আমি টপের থেকে 160 জন নিয়ে নিলাম। দিস ইজ ল। ওই নামটা তালিকাটা আগে নির্বাচন কমিশনে দিতে হবে, সুতরাং ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভোটটা বিফলে যাচ্ছে না কেন? আমার ভোট দেওয়া মানে হচ্ছে আমার দল থেকে কেউ না কেউ প্রতিনিধি যাবে পার্লামেন্টে, 1 নম্বর। 2 নম্বর, এটার পাশাপাশি গেলে আমি দলীয় প্রার্থী পাচ্ছি। 3 নম্বর আসেন, এখন হলো সরকার গণতান্ত্রিক, মানে এখানে কি হয়, আপনি একটা শক্ত বিরোধী দল পাবেন, বাট সরকারটা দুর্বল হয়, সরকারের স্থিতিশীলতা থাকে না। না 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 না, সেটা দুর্বল হয় কেমনে? আপনি ভোটগতভাবে, দলগতভাবে, সমষ্টিগতভাবে। কিন্তু ওই যে আমি বললাম, আপনি ট্রান্সপারেন্ট থাকেন, আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। মানে নেপালে, ইসরায়েলে, আমার নেপাল ইসরায়েল দরকার নেই, আমি আমার দেশের আলাপ করছি। আমি যদি নিজে ট্রান্সপারেন্ট হই, তাহলে তো উনি আমার ত্রুটি ধরতে পারবে না, উনি আমার ত্রুটি ধরতে পারবে না। কোনো ডিসিশন নিতে গেলে আমরা সিদ্ধান্ত নিব অল টুগেদার, সমস্যাটা কোথায়? সুতরাং আমার ভোট বিফলে যাচ্ছে না, এটা যেমন একটা। আমরা যেহেতু চাইতেছি, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে শক্ত বিরোধী দল পার্লামেন্টে দরকার। এখন শক্ত বিরোধী দল বানানোর উপায় কি? সম্প্রতি সবাই নির্বাচন চাইছে,
এই এখন রাতারাতি শক্ত বিরোধী দল সম্ভব, যেখানে আওয়ামী লীগের মতো একটা সরকার আমি ওই যে দল চলে গেছে পিয়ার পদ্ধতি গেলে দীর্ঘদিন থেকে দ্বিদলীয় রাজনীতি, আমি তো পিয়ার পদ্ধতিতে সাপোর্ট করছি না, বিরোধী সেটা বলছি না। আই এম গিভিং ইউ দ্য লজিক। যখন আপনি পিয়ার পদ্ধতি, শক্ত বিরোধী দলের জন্য পিয়ার পদ্ধতি দরকার। অফ কোর্স আপনি শক্ত বিরোধী দলের জন্য পিয়ার পদ্ধতি দরকার। জোর করে কি একটা শক্ত বিরোধী দল আপনি এটা জোর করে হলো কথা, আলাপ হচ্ছে পদ্ধতি নিয়ে। এই পদ্ধতি যদি হয় তাহলে বিরোধী, আমি তো জোর করছি না। এটা যদি হয় এই পদ্ধতিতে, আলাপ তো সেখানে, এই পদ্ধতি যদি হয় তাইলে পরে শক্ত বিরোধী দল হবে, কোনো সন্দেহ নাই। এইবার আসেন আরপিতে সমস্যা কার হয় সেই জায়গায় আপনার যেতে হবে। আমরা যে বারবার বলি সরকার আরপি সিস্টেমে পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে। সমস্যাটা কি রাষ্ট্রের, নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? বিষয়টা পরিষ্কার, রাষ্ট্রের নাকি রাষ্ট্রের জনগণের নাকি দলের? আমি দায়িত্ব নিয়ে বলছি দলের ক্ষতি হবে, কিন্তু আপনি দলের ক্ষতি নিয়ে আপনি রাষ্ট্রের ক্ষতি চিন্তা করবেন বা দেশের জনগণের ক্ষতি চিন্তা করবেন, এটা তো হতে পারে না। মানে আপনার লাভের জন্য আমার ক্ষতি হবে, কারণ বাংলাদেশে এমন কোন দল নাই যে হার্ডলি হাইয়েস্ট লেভেলে কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে, 30-35 ফর এক্সাম্পল, বাকি 65। আপনি তো বাকি 65 রুল করবেন, তাহলে আপনি পিয়ার পদ্ধতি ক্ষতি হচ্ছে কার? রাষ্ট্রেরও নয়, দেশের জনগণেরও নয়, ক্ষতি হচ্ছে দলের। যেই দলের অ্যাটিটিউড আছে যে আমি স্বৈরাচার হব কিংবা আমি রাজত্ব করবো একতরফা, তা নইলে আপনার বাধাটা কোথায়? না, কিন্তু কেউ কেউ তো বলছে, রাজা কিভাবে আপনি বলেন অবশ্যই, কেউ কেউ বলছে যে আপনি যখন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন না, তখনই পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনার আসন পাওয়া যাবে। এইবার আসেন, আপনি সরাসরি, আপনি পিয়ার পদ্ধতি কি, পিয়ার পদ্ধতি বুঝলেনি। এখন আপনি যে সরাসরি যদি কেউ না আসে বা যার পছন্দের সে না আসলো, তাতে কিছু আসে দেন। আপনার সাংসদের কাজ কি? আইন প্রণয়ন করবেন, আপনি ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন। দিস ইজ নট ইউর টাস্ক, নাম্বার ওয়ান। কোনো দরকারই নেই আপনার। উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, রাস্তাঘাট বানান। সুতরাং আপনি যদি এমপি হইতে চান, আপনার কাছে আইন প্রণয়ন করা। আপনি এত চেনার দরকার নেই, বরং ট্যালেন্টেড লোকগুলো আপনি নিয়ে যান পার্লামেন্টে, সেখানে তারা আইন প্রণয়ন করুন। যার জন্য একটা কথা বললাম, পিয়ার পদ্ধতিতে সমস্যা কার হয়? দলের, রাষ্ট্রের না, রাষ্ট্রের জনগণের না। রাষ্ট্রের জনগণের সবচেয়ে বড় বেনিফিট, স্বৈরাচার হওয়ার কোনো স্কোপ নাই। এত আইন লাগে না, পিয়ার পদ্ধতি চালু করেন, সংবিধান সংশোধনই লাগবে না, এত লাগবে না। এরপরে আসেন, স্বৈরাচার হতে পারবে না। সুতরাং এইটা আপনার মারাত্মক ব্যাপার, আপনি যদি স্বৈরাচার না বানাইতে চান। পাশাপাশি এর সাথে কিন্তু আবার স্থানীয় নির্বাচনটারও আমি এই আলোচনাও আছে, আগে স্থানীয় নির্বাচন নাকি আগে পার্লামেন্ট নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে, আমাদের দেশে মব জাস্টিস একটা কথা প্রচলিত আছে, আপনি মব দূর করার অন্যতম রাস্তা, মব ভায়োলেন্স দূর করার অন্যতম একটা রাস্তা হলো স্থানীয় নির্বাচন যদি আপনি আগে করেন। কিভাবে? স্থানীয় নির্বাচন আগে করলে আগে ইউনিয়ন চেয়ারম্যান হবে, তারপর উপজেলা চেয়ারম্যান হবে। এরা জানে না এমপি কে হবে, আবার এমপি জানে না কে হয়ে আসবে। এরপর যদি এমপি হয় তাহলে তিনজনের ভিতরে ঐক্যমত্য নাও হতে পারে। তিনজনের মধ্যে যদি ঐক্যমত্য করতে চান, একটা জটিল পরিস্থিতি, ব্যালেন্স করা। আর যদি আগে আপনি এমপি হয়ে যান, তারপর তার পছন্দ ছাড়া বাংলাদেশের নজির নাই, আগে এমপি হওয়ার পর উপজেলা নির্বাচন, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান অবশ্যই তার পছন্দের হয়েছে। এবং এই তিনজনে মিলে কি হয়, একটা ত্রিরত্ন হওয়ার পর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে, আর বাংলাদেশের 300 এমপি, টোটাল বাংলাদেশের 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের সম্রাট হয়। জি, আমি একটু জাহিদের কাছে শুধুমাত্র স্থানীয় নির্বাচন প্রসঙ্গে একটু শুনে আমরা একটা বিরতিতে যাব। না, আমার সাথে ইনফ্যাক্ট রাজাকি ভাইয়ের সাথে আমার খুবই শক্ত দ্বিমত আছে। উনি পিআর এর পক্ষে যেসব যুক্তি দিয়েছেন, সেটা কি এখন বলবো না পরে বলবো? না, সেটা আমি এসে শুনবো। আপনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উনি যেটি বলেছেন আগে হওয়া প্রয়োজন, সেই প্রসঙ্গে যদি। আমি সেটা মনে করি না, কারণ মার্কা যদি না থাকে, মার্কা না থাকলে ইটস ওপেন ফর এভরিবডি, মার্কা থাকবে না। মানে এটা তো আওয়ামী লীগ এসে করেছিল আমাদের আগে একটা সময়, মার্কা ছাড়া। এখন তো চেয়ারম্যান গুলো মার্কা দিয়ে বিদ্যমান এনে হচ্ছে। এটা স্থানীয় সরকার কমিশন যেটা আছে, কমিশন তৈরি হয়েছে, তারা এটার ব্যাপারে বাতিল করার কথা বলেছে। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেটা আমি সদস্য ছিলাম, আমরাও প্রপোজ করেছি এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই জিনিসটা বাতিল হয়ে যাবে। যখন বাতিল হয়ে যাবে, ইটস ফ্রি টু অল। এবং বাংলাদেশে শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন দেখে যদি ভবিষ্যতের নির্বাচন মনে করি, এটা ভুল হবে। কারণ বাংলাদেশে দলীয় সরকারের অধীনেও মোটামুটি ভালো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। এর সাথে সময় হয়েছে 90s হয়েছে। আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোতে বা ইউনিয়ন উপজেলা পরিষদেও মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। তো সুতরাং ওটা হলে আর সমস্যাটা মেজর থাকবে না। মার্কা হলে, রাজ্জাকি ভাই যেটা বলছেন, যদি মার্কা থাকে, ওই মার্কা পাওয়ার ক্ষেত্রে এমপির বিরাট ইনফ্লুয়েন্স থাকবে এবং মার্কা যে পাচ্ছে সে জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিন্তু যদি মার্কা না থাকে, ব্যক্তি বিভিন্ন মার্কায় দাঁড়ায়, বিএনপির 5 জন দাঁড়ালো,
জামায়াতের 5 জন দাঁড়ালো, তখন আর এই জিনিসটা এভাবে কাজ করবে না। জি না, এখানে আমার একটু দ্বিমত আছে, সংক্ষেপে বলি। মার্কা না থাকলেও যখন আগে এমপি হয়ে যাবে, মার্কাবিহীন লোক তখন একজনই থাকবে বিএনপির পক্ষে, উনি মার্কাবিহীনই থাকবেন, কিন্তু নমিনেশন হবে একজন। আর আগে যদি আপনি স্থানীয় নির্বাচন করেন, তাহলে ইউনিয়ন নির্বাচনে 5 জন প্রার্থীও দাঁড়াইতে পারে একই দলের, কিন্তু আগে এমপি হইলে একই দলের থেকে একাধিক দাঁড়াবে না, আমি নিশ্চিত। কারণ এই আবহাওয়া আমি বড় হয়েছি এই রাজনীতি। আমি আবার একটু বলি, মানে একটা দলের চিফও পারবে না। আমি বলে রাখি, আগামী নির্বাচনে বিএনপির লোকজন স্বতন্ত্র দাঁড়াবে, তারেক রহমানই স্বতন্ত্র দাঁড়ানো ঠেকাইতে পারবে না, আর একটা এমপি 2 জন দাঁড়ানো ঠেকাই দিবে, এটা হলো? হ্যাঁ, সেটা অন্য কথা। ওই বহু সময় দেখেছি টপদের কথা বাদ দিয়ে স্বতন্ত্র ইলেকশন করে নাই বাংলাদেশে। না, বাংলাদেশে স্বতন্ত্র ইলেকশন করে নাই কেউ, হাসিনা এবং খালেদা জিয়ার কথা না শুনে করছে তো। এটা চাইলেই হয়ে গেল নাকি? কিচ্ছু আসে দেয় না, চাইলে কি হয়ে গেল নাকি? ঠিক আছে, আসবো আমরা। করে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস নিয়ে, আপার হাউস নিয়ে তো দ্বিমত নাই, লোয়ার হাউস নিয়ে ভাইয়া যা বললেন তার প্রসঙ্গে কিছু কথা জরুরি। মানে আমরা প্রত্যেকটা সিস্টেম আমরা কোথায় কাজ করব সেটা সেই দেশের উপর ডিপেন্ড করে, এটা হলো খুব জরুরি। তত্ত্বাবধায়ক সরকার সারা পৃথিবীর কোথাও ছিল না, আমরাই প্রথম করেছি। আই ওয়াজ দ্য ফার্স্ট নেশন। এটার পর এক্সপোর্টেড হয়েছে পাকিস্তান ডিফারেন্ট ফর্মে। তার মানে আমরা এটা করলাম কেন? এবং এটা ট্রুলি একটা ডেমোক্রেটিক সিস্টেমের সাথে খানিকটা কনফ্লিক্টিং মনে হয় অ্যাপারেন্টলি। আমি 5 বছর দেশ চালানোর জন্য যাকে দায়িত্ব দিই তাকে একটা নির্বাচন মানছি না, বিশ্বাস করছি না, বাট ইট হ্যাপেন্ড। এবং আমাদের অভিজ্ঞতা দেখিয়েছে এই রকম সরকারের অধীনে নির্বাচন হলেই আমরা অ্যাকসেপ্টেবল দেখছি, তাই তো? সুতরাং অন্য কোথায় কোনটা কিভাবে কাজ করলো সেটা আমাদের মাটি দেখার ব্যাপার আছে। আচ্ছা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভাইয়া বলছেন সরকার দুর্বল হবে, আসলে সরকার হবেই না, দ্যাটস দ্য প্রবলেম। 35% ভোটের কথা বললেন, 35% ভোট হলে একটা দল 105টা সিট পাবে। তার আরো খেয়াল করে দেখুন 46টা সিট লাগবে সরকার গঠন করার জন্য। আচ্ছা, এখন আমরা ভারতের দিকে তাকাই, আমাদের চাইতে বহু দিন ভারত গণতন্ত্রের চর্চা করছে। ভারতের হর্স ট্রেডিং, ওদের এই তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওদের ওই 70-র মতো কোনো রক্ষা কবচ নাই, ফলে আপনি এমপি কিনে ফেলতে পারেন। যে কেউ সার্চ করে দেখবেন ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার কিভাবে সরকার পতন ঘটিয়েছে। জাস্ট আপনি কোনো না কোনো ফর্মে, এবং বিজেপি যেহেতু চাপ প্রয়োগ করে, সে কাউকে টাকা দিয়ে, কাউকে বিভিন্ন রকম হয়রানি করে সমর্থন প্রত্যাহার করিয়ে রাজ্যের সরকার পতন ঘটিয়ে ওই সমর্থন তার সাথে যুক্ত করে সে সরকার তৈরি করেছে। এটাই ঠেকানোর জন্য আমরা 70-র কথা বলছিলাম। কারণ আমরা আবারও বলছি, ভারত গণতন্ত্র আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, আর আমরা গণতন্ত্রের গও বুঝি না। আমরা প্রস্তর যুগে আছে, আমরা ভোটই দিতে পারি না এখনো। এখন আমরা এক্সপেক্ট করছি বাংলাদেশে 105টা সিট পাবে একটা দল, তাকে 46টা সিট নিয়ে কেউ একজন আসবে এবং সকাল বিকাল তাকে থ্রেট করবে না। ধরে নিলাম সেই সরকারটা ট্রান্সপারেন্ট আছে, যারা 46টা দিবে তারা সব খুব চমৎকার গণতান্ত্রিক মানুষ, তারা সরকার স্টেবিলিটির জন্য, আচ্ছা ও তো ভালো কাজ করছে তাই আমি কিছু করব না। বাংলাদেশে বাস্তবতা আছে, রাজ্জাকি ভাই মনে করতে পারেন, আমি মনে করি না। আমিও দীর্ঘদিন, ওনার চাইতে হয়তো কম দিনই হবে, কিন্তু খুব গভীরভাবে পলিটিক্স অবজার্ভ করার চেষ্টা করছি, আমাদের নেতাদেরকে দেখছি কে কি করেন না করেন বোঝার চেষ্টা করি। একটা সরকার খুব ভালো দেশ চালালেও এর মধ্যে নানা রকম ধান্দা যার উপরে ডিপেন্ড করলে হবে সে করবে, করলে যেটা দাঁড়াবে একটা পর্যায়ে সরকার পতন হবে। এবং সেই পতন যদি 1 বছর, 6 মাস, 1.5 বছর চলতে থাকে, এই যে নেপালের উদাহরণ দিচ্ছিলেন, নেপালের প্রবলেম হয়। মজার ব্যাপার, ইটালিতে সরকারের ধুমধাম পতন হয়ে যায়, জাপানে হয়ে যায়, ওদের সমস্যা হয় না, কারণ ওই দেশের ডেমোক্রেসি একটা স্ট্রাকচার জায়গায় গেছে, ওদের সিস্টেমটা ওইভাবে কাজ করে। পোস্ট 1960-এর পর ইটালিতে সরকারের গড় আয়ু 1 থেকে 1.5 বছর, এর বেশি তেমন কোনো সরকার টেকেই নেই, কিন্তু ইটালি টের পায় না। ওই যে আবারও বলছি, কারণ হলো তার সিস্টেমগুলো এভাবে কাজ করে। বাংলাদেশের মতো একটা দেশে এই জিনিস যখন আনবো তখন এই প্রবলেম। আবারও বলছি, আমরা লোয়ার হাউসে এটা করছি, তাহলে আসলে আমাদের আর্টিকেল 70 পুরোই তুলে দেওয়া উচিত, যেখানে অনাস্থা ভোটও দিতে পারবে। কোনো একটা দল সরকার গঠন করলে 200 সিট পেয়েছে, কোনো একদিন 60-70 জন হঠাৎ করে বললো আমি সরকার অনাস্থা আনতে চাই, যেটি ইমরান খানের অনেক বেশি না, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে এটা আছে, এটা ভারতেই আছে, এটাই নিয়ম, যে কোনো দেশেই আছে। তো আমরা সেটাও করব। আবারও বলছি, যেটা আমরা করলাম কেন, কারণ আমরা ওটা দেখেছি, আমাদের ওটা দেখে আমরা শিখেছি। যুক্তফ্রন্টের সময় ঘটনাগুলো ঘটছিল দেখে আমরা একটা রক্ষা কবচ করেছি। 70কে আমরা বেশি কঠিন করে ফেলছিলাম যে আপনি কোনো বিলেই ভোট দিতে পারবেন না, এটা আননেসেসারি ছিল। তো সে কারণেই বলছি, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্তা করতে পারে। ভাইয়া যেটা বললেন, আমি এটাও গুরুত্বপূর্ণ কথা, যে ভোট নষ্ট হয়, সেজন্যই হাইব্রিড সিস্টেমটার আলাপ হয়েছে, যে আপার হাউসে আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেন, একই ভোট, ফার্স্ট পাস দ্য পোস্টে এটা হবে পার্সেন্টেজ অনুযায়ী, সে কিন্তু আপার হাউসে, আমি বলি উদাহরণ, 1% ভোট পেল কোনো দল, সে সারা দেশে কোনো সিট পেল না, কিন্তু সে আপার হাউসে একটা সিট পেল। এইভাবে 3% ভোট পেল কেউ,
ধরলাম কোনো সিট পেলো না, কিন্তু আপার হাউসে সে 3টা সিট পাবে, ওটা কনসিডার করা হলো। এটা গুরুত্ব আছে বলেই আপার হাউসে আসলে এটাকে কনসিডার করার কথা হয়েছে আর কি। সেজন্যই লোয়ার হাউসেও যদি আমরা ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানিতে সেকেন্ড হাইয়েস্ট দল যে বিরোধী দলের কাজ করছে, সে আবার সরকারি দলকে সমর্থন দিয়ে টিকিয়েও রাখছে, সেই সরকার কাজ করছে, তার মন্ত্রী আছে, আবার সে বিরোধী দল সরকারের সমালোচনাও করছে। সো জার্মানিতে এই জিনিসটা যে মডেলে কাজ করেছে, বাংলাদেশে এই মডেলে কাজ করার আমরা আশপাশেও নাই, এর বহু দিন পরে। কিন্তু যেটি রাজ্জাক ভাই বলছিলেন যে গণতন্ত্রের জন্য তো একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়? ইটস অল অ্যাবাউট ট্রেড অফ। আমরা আসলে মানে ঔষধের মতো, আমরা একটা ঔষধ কেন খাই জানেন? কারণ এটা ডিজায়ার্ড এফেক্ট বেশি, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে। আপনি অনলাইনে গেলেই দেখবেন অতি সিম্পল প্যারাসিটামল যে ওষুধটা, ওরও সাইড এফেক্ট দেখবেন। তো আপনি প্যারাসিটামলটা খান কেন? কারণ আপনার সাইড এফেক্টটা ডিজায়ার্ড এফেক্টের চাইতে কম ওজন দেন আপনি। সো পিআর এর সুবিধা আছে, অসুবিধা আছে তো, নাহলে পিআর কেন পৃথিবী ট্রাই করছে? আমার প্রেক্ষাপটে কোনটার ওজন বেশি আমি সেটা দেখছি। আমি বলছি না পিআর ফেলে দেওয়ার মতো কনসেপ্ট, এটা পৃথিবীর অনেকে নিচ্ছে তো, এবং আমাদের সাউথ এশিয়াতে এটা প্র্যাকটিস। নেপালকে আমরা আনবো উদাহরণ, কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ এটাকে কিভাবে ডিল করতে পারে, আমার তার কোনো উদাহরণ নেই। এবং নেপাল মারাত্মক অস্থিতিশীলতার মধ্যে ঢুকে গেছে, এটা যেটা তো আমাদের চোখের সামনে ঘটলো। সেজন্যই বলছি আমরা কি করছি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ওজন দিচ্ছি। সুতরাং ভাই ইজ রাইট, ওটা হলে বিরোধীদের শক্তি বাড়বে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সরকারই তৈরি হবে না, সো আমি ওজন দিচ্ছি, এই আর কি। জি রাজ্জাক ভাই। না, জাহিদ ভাই যেটা বলছে, সরকারি তৈরি হবে না। না, সরকার তৈরি হবে না কেন? প্রশ্ন হচ্ছে যে সরকারি তৈরি হবে না, এটা ঠিক না, হবে না। অর্থাৎ আপনি যে হাইয়েস্ট ভোট মানে সিট পাবে 120টেই যদি পায়, তার কাছে তো অফারটা আসবে। হ্যাঁ, সুতরাং সে ওনার সাথে কথা বলবে, আপনার সাথে কথা বলবে, ঠিক আছে ভাই সরকার গঠন করেন। দেন আমি আবারও বলছি, এখনো বলছি, চিন্তায় সৎ হতে হবে, ট্রান্সপারেন্সি আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন ভাই বললেন ডেমোক্রেটিক স্ট্রাকচার নেপালে হয়েছে, আমার কিন্তু 53 বছরে হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা সেখানে আমার একটা প্রশ্ন। আগে রাষ্ট্র, তারপরে নির্বাচন। না মানে আমরা ভোট দিয়েই যেহেতু না, আমি বলতেছি তো, ভোট যখন দিবেন তাহলে আপনাকে ওই জায়গাটায় যেতে হবে তো, যে আপনি আগে বলেন রাষ্ট্র হয়েছে কিনা, সেখানে আপনাকে আসতে হবে। কেন বলছি রাষ্ট্র হয়েছে কিনা? আপনি যদি ভাবেন যে আমি একটা স্বাধীন দেশ বাংলাদেশ, আপনি বলেন তো যে এই স্বাধীন বাংলাদেশের মধ্যে যখন একেবারে 57টা সেনা অফিসার মারা গেল, যেভাবেই মারা যাক 57টা অফিসার মারা গেছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এবং এটা রাষ্ট্র না, রাষ্ট্রের ভিতরে এটা হয় না, স্বাধীন একটা রাষ্ট্রের মধ্যে। আপনি যদি ভাবেন যে ক্রস ফায়ার দিয়ে লোক মেরে ফেলতেছে, এটা স্বাধীন রাষ্ট্রে এটা হয় না। আপনি যদি ভাবেন আয়নাঘর একটা কবরের মতো জায়গায় 7 বছর কাউকে রাখছে, এটা রাষ্ট্র হয় না, এটা মগের মূল্য। আপনি যদি মনে করেন শাপলা চত্বরে লোক মারা গেছে মিছিলে, এটা রাষ্ট্র নয়। এবং এই যে রাষ্ট্র নয়, তারপর যদি গ্রেনেড হামলা আনেন, তারপর রমনা বটমূলের যদি হামলা আনেন, তারপর সিরিজ বোমা হামলা আনেন, এগুলো রাষ্ট্র নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা রাষ্ট্র নয়। তাহলে আপনি আসেন, এই ঘটনাগুলো কোথায়, কখন, কোন অবস্থায়? প্রত্যেকটা নির্বাচিত দল ক্ষমতায় থাকার পর, রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় এগুলো ঘটছে। কোন সামরিক সরকারের আমলে এই বাংলাদেশে ঘটে নাই। কিন্তু নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, যারা কথায় কথায় দাবি করে যে রাজনৈতিক সরকারের কাছে গেলেই দেশ ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা ঘটনা রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু আর্মি ছিনিয়ে নিছে, রাজনৈতিক দলের কাছ থেকে 111 আসছে, রাজনৈতিক দলের কাছ থেকে ইউনূস সাহেব আসছে। কারণ কি? জাস্ট রাজনৈতিক দল ব্যর্থ। আমি 53 বছর যাবৎ দেখছি বাংলাদেশ এখনো রাষ্ট্রই হয় নাই। যেখানে রাষ্ট্র হয় নাই সেখানে আপনি কি নির্বাচন করবেন? সেখানে অন্যতম রাস্তা, আপনি যদি আসেন আপনাকে পিআর পদ্ধতিতে যেতে হবে। তাহলে সব সমস্যা আপনি পার্লামেন্টে চলে আসবে। নাইলে আমি সে ফর এক্সাম্পল 1,02,000 ভোট পেয়ে পার্লামেন্টে গেল, আর 98,000 লোকের পপুলারিটি নিয়ে আসে পার্লামেন্টে যাইতে পারলো না, রাস্তায় আন্দোলন থাকবে, সব আপনি সংসদে নিয়ে আসেন। সুতরাং আপনি আমার মতো দেশে আপনি করেন না। আমি তো আবারও বলছি, স্থানীয় নির্বাচন তারাই আগে চায় না যারা মনে করেন যে মবের রাজত্ব করবেন। তাহলে সমস্যাটা কোথায়? আপনার ওই নির্বাচন আগে হইলে আমার অসুবিধাটা কোথায়? একই লোকই তো ভোট দিবে। স্থানীয় নির্বাচনে ভোট দিবে যারা, এমপি নির্বাচনে তাকেই ভোট দিবে। সময় আছে এখন। আর আলোচনা তো কোনটা হবে? 2 নম্বর আসেন, উনি তো সরকারের ভিতরে নানান জায়গায় ছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে কিছু, এই যে ঐক্যমত্যর যে ইয়েতে, যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, যেই দিয়ে থাকেন না কেন, কত % লোকরে তারা প্রতিনিধিত্ব করেন?
এবং নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের কোনো ক্ষতি হয় না। আমি নিশ্চিত করে বলতে পারি যে সমস্ত ইস্যুগুলায় নোট অফ ডিসেন্ট দিছে সেগুলা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় দলের একচ্ছত্র আধিপত্য থেকে সরে যেতে হয়। সুতরাং এটা পরিষ্কার। আমি 53 বছরে যখন আমি একটা রাষ্ট্র বানাইতে পারি নাই, 53 বছর দেখছি আমরা, তারপরে যখন হয় নাই, কালকে সকালে হয়ে যায় ওভারনাইট, আমি কিভাবে বিশ্বাস করব? উনি যারা চায় নোট অফ ডিসেন্ট দিতে তারা বলছে ঠিক হয়ে যাবে। আমার 53 বছর ইতিহাস কি বলে? 2 নম্বর আসেন অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচিত সরকার। এই যে একটা জুলাই ঘোষণা হইলো কিংবা এই যে সরকার নির্বাচন দিল, জাহিদ ভাইরা তো আমার চেয়ে অনেক বেশি বিশেষজ্ঞ, আমি লয়ার হইলো, তারা অনেক সংবিধান পড়ছে। আপনি বলেন তো সরকার যে নির্বাচনটা দিল কি হিসাবে, কোন জায়গায়, কোন সংবিধানে, কিসের উপরে নির্বাচনটা দিল যে 25 ফেব্রুয়ারি, কিসের উপরে, কিসের উপরে, কোন সংবিধানে? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনার একটা জুলাই ঘোষণা হইলো, সেই জুলাই ঘোষণার ভিতরে সবকিছু ঢুকাইলো, কিন্তু সরকারের মেয়াদটা কোথায়? উইথ এফেক্ট ফ্রম 8th of August 2024, এই মেয়াদ তো এখানে উল্লেখ করতে হবে। সেখান থেকে আপনি জুন 2026 পর্যন্ত মেয়াদ দেন এবং তারপর সেটার ভিতরে নির্বাচন করেন, এগুলো দিতে হবে। নাহলে আপনি কিভাবে নির্বাচন দিলেন? সরকারের নামটা কি? সরকারের নাম প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা সে? সংবিধানে যেটা এক্সিস্টিং সেটাই নাই। তাহলে আপনি কার? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তাহলে ন্যাচারালি অন্তর্বর্তীকালীন একটা সংবিধান লাগবে, অন্তর্বর্তীকালীন সংবিধান যেটা তফসিলে ঢুকাবে, যেটা তফসিলে যেটা জুলাই ঘোষণাকে ঢুকাইতে চায়, সেখানে এই জুলাই ঘোষণার নাম অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে আপনি ঢুকান, তাইলে আমার কোনো সংবিধানে এফেক্ট করবে না এবং এটা তফসিল হিসাবে ঢুকবে। সেখানে তার মেয়াদ দিবে। মেয়াদ কি? 8 আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং তার ভিতরে তাকে একটা নির্বাচন উপহার দিয়ে দিতে হবে। নির্বাচন তো অলরেডি সে বলছি ডেটই দিছে। আপনি এগুলো যদি না দেন, এটা তফসিলে থাকলে পরবর্তী যে কোনো ব্যক্তি একটা গোষ্ঠী প্রশ্ন করবে, আচ্ছা তুমি কোন সংবিধানে নির্বাচিত, তোমার কোন সংবিধানে তোমার এই যে ইলেকশনটা হইলো? আপনি যদি বলেন এক্সিস্টিং সংবিধান, সেটায় 8 আগস্টে যখন এই সরকারের পতন হয়ে গেল, সেখান থেকে 7 নভেম্বর মধ্যে 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে যদি আপনি ওই সংবিধান ফলো করেন। আবার উনি অন্তর্বর্তীকালীন সরকার, তা সে ওই সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত না, তার তো কোনো রাইটই নেই এটা ফলো করার। সুতরাং জুলাই ঘোষণা যেটা দিছে, জুলাই ঘোষণা না, হ্যাঁ ঘোষণাপত্র, সেটাকে আমি মনে করি নামকরণ করতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান, নাম্বার 1। নাম্বার 2, সেখানে প্রফেসর ইউনূস সাহেবের টাইটেল দিতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী, সেই হিসাবে। 3 নম্বর, তার মেয়াদ দিতে হবে এই আগস্ট 8-এর 2024 থেকে আপনি জুন পর্যন্তই দেন, যেহেতু ওই মেয়াদ দিছুনি জুন 26, এবং তার ভিতরে তাকে একটা নির্বাচন দিয়ে যেতে, এবং এইটার পরিপ্রেক্ষিতে এবং জুলাই সনদ যেটা হবে সেটা উল্লেখ করতে হবে যে, অর্থাৎ এই সরকারটাকে নির্বাচন নিতে হইলে এই সরকারের সমস্ত কার্যকলাপকে আপনি একটা আইনি ফ্রেমে নিবেন। আইনি ফ্রেমে নিলেই যে চূড়ান্ত তা না, কিন্তু আপনি যদি এইটুক না ঢুকান, যারা নির্বাচন করে পার্লামেন্টে যাবে তাদের কাছে কি উত্তর থাকবে যে তুমি কোন সংবিধানের অধীনে নির্বাচিত? সে তো বলতেই পারবে না কোন সংবিধান। তাহলে তুমি বসছো, আমিও তোমার আবার ধাক্কায় উঠাই দিলাম, কথার কথা বলছি। শুধু এই যে আইনি কাঠামোর ভিতরে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন একটা সংবিধান তাকে বানাইতে হবে, যেটা আমি সংবিধান বলছি না, আপনি তফসিল হিসাবে ঢুকান, কিন্তু এই টাইম ফ্রেমে আইনি ফ্রেমে তাকে আনতে হবে, নাহলে সবাই সাফার করবে এবং এটা নিয়ে বিরাট কোশ্চেন মার্ক থাকবে। আজকে কথাটা আমি ছোট মুখে বলে গেলাম, 5 বছর পরে হলে এই প্রশ্ন আসবে। যেমন কেন বলছি, এই জাহিদ ভাইরাই বলছে এনসিপি ইউনূস সাহেবের আবিষ্কার, আরো অনেকে বলছে, উনি আমার সামনে আছে বলে আমার গুড ফ্রেন্ড, তাই আমি এটা বললাম, আরো অনেকে বলছে। তারপরে নির্বাচন দাবি করছে। এখন সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তি বলতেছে আবারও কি সেই একতরফা নির্বাচনের দিকে আমি যাচ্ছি, তাহলে তুমি ভাই শাউটিং করলা কেন এতদিন নির্বাচন নিয়ে? আবার বলতেছে এনসিপি যদি ক্ষতিগ্রস্ত হয় সেজন্য দায়ী থাকবে ইউনূস, তাহলে উনি বানাইলেন, আবার বলতেছে দায়ী থাকবে ইউনূস। আবার আরেকজনে বলতেছে এনসিপিকে ভাঙার চেষ্টা করছে ইউনূস। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অল অফ দেম আর ইন্টেলিজেন্ট, তারাই কথাগুলা বলতেছে। শুধু এই কারণে আমি বলতেছি, এই যে সিস্টেম 53 বছরে যেটা হয় নাই, আমি ব্যক্তিগতভাবে আই ডোন্ট বিলিভ যে হবে। আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। অনেকগুলো ইস্যু এসছে, নতুন করে কিছু বলা লাগবে না। মানে রাজাক ভাই যে যুক্তি দিচ্ছেন আমরা রাষ্ট্র গঠনই হয় নাই, আমরা সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্র গঠন বলতে ডেমোক্রেটিক রাষ্ট্র মানে সেপারেশন অফ পাওয়ার, আমাদের 3টা উইং আলাদা হবে, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। আমাদের অনেকগুলো ইনস্টিটিউট থাকবে, কনস্টিটিউশন এবং স্ট্যাটিউটরি ইনস্টিটিউট, যেগুলো স্বাধীনভাবে কাজ করবে। আমরা এরকম রাষ্ট্র গঠন করতে পারি নাই, হুইচ ইজ ট্রু। আচ্ছা, এখন যে রাষ্ট্র গঠন হয় নাই সেই রাষ্ট্রে আমরা পিআর নির্বাচনের কথা বলছি, যেটা অতি অ্যাডভান্স রাষ্ট্রে হয়।
আচ্ছা, আমার কাছে এটা একটা লজিক্যালি ঠিক বলে মনে হয় না। আমরা তো রাষ্ট্র গঠন করি নাই, আমরা আগে একটা ভোট দেই, দিয়ে আমাদের যে আগের সিস্টেম ছিল, যেই পিআর কাজ করার জন্য উন্নত গণতান্ত্রিক মানসিকতা লাগে, উন্নত গণতান্ত্রিক ইনস্টিটিউট লাগে, আমরা সেটা রাষ্ট্র গঠন হয় নাই এমন একটা জায়গায় ফিট করছি। এটা আমার কাছে সঠিক মনে হয় না। আমি আবারও বলছি, আমি কিন্তু আগের সেগমেন্টেও বলেছি, ইউরোপ যে জায়গায় গেছে সেই জায়গায় এটা ওয়ার্ক করছে, কারণ তারা ওই জায়গায় পৌঁছার পর এখন তারা গণতান্ত্রিকতার যে জায়গায় গেছে সেখানে এটা হয়। আমরা যাই নেই, এবং আমাদের মতো না, আমাদের চেয়ে ভালো অবস্থায় নেপাল আসলে এক অর্থে ছিল, কারণ নেপাল তার রাজতন্ত্র যাওয়ার পর থেকে কখনো এই নির্বাচন ব্যবস্থা নষ্ট করে কেউ ক্ষমতায় ছিল সেটা হয়নি। আর ভাইয়া যেটা বলছেন নির্বাচিত সরকার, পলিটিক্যাল সরকারের সময় অনেক কিছু হয়েছে, পলিটিক্যাল সরকারের সময় সমস্যা হয়, কিন্তু সব পলিটিক্যাল সরকার আসলে কাগজে কলমে নির্বাচন করলে ওগুলো নির্বাচিত সরকার না। আবার নির্বাচন করলেও ভালো নির্বাচনের পরে তারা অনেকে নির্বাচন করবে না এই সিদ্ধান্ত যখন নেয়, তখন সে নিপীড়ক হয়ে ওঠে, তখন সে সংকট তৈরি করে। এটা আছে। নাম্বার 2 হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে কথা বললেন ভাইয়া। একটা দলের সর্বোচ্চ অধিকার আছে নোট অফ ডিসেন্ট দেওয়ার। কেন বলছি? আমি দেশটাকে এভাবে দেখতে চাই, আমি এটা মানি না, আমি সরকার এরকম হওয়া উচিত বলে মনে করি। আমি মনে করি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকবে, আমি মনে করি, আমি চাই হতে। এটা বলার জন্য যে মাসুল তাকে দেওয়ার, সে মাসুল দেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। জনগণ যদি মনে করে এই দলটা এটা ভুল করছে, তাহলে সে করবে না। খুব সিম্পল কথা, যাকে ভোট দেবে না। কিন্তু কোন একটা দলের এই কথা বলার রাইট আছে, আমি একটা সংস্কারও মানি না, এবং এটার কনসিকুয়েন্স আমি ফেস করব। আপনারা জনগণকে বোঝান, দেখো ও একটা সংস্কারও মানে না, ও একটা শেখ হাসিনা হইতে যাইতেছে, ওকে ভোট দিও না। খুব সোজা সাপটা কথা। এটা এইভাবেই কাজ করে। অনেকে মিলে, কতজন মিলে, একটা বিশেষজ্ঞ মিলে একটা প্রপোজাল দিয়েছে, এবং আমরা কেউ কেউ মনে করছি এটা সঠিক, সেটা হতে পারে না। একটা ইন্টারেস্টিং তথ্য দেই। ডক্টর ইউনূস যে ভোট নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন যে টাকা দিয়ে ভোট কেনা হয়, ওটার প্রশ্নটা কি ছিল আমরা অনেকে খেয়াল করিনি। চ্যাথাম হাউসের ওই ইন্টারভিউতে যিনি তাকে প্রশ্ন করছিলেন, তিনি বলছিলেন যে আপনারা কিছু দলের সাথে কথা বলে সংস্কার ঠিক শেষ করছেন কেন? এটার জনগণের এজেন্সি কোথায়? উনি বলছেন যে জনগণ, এই দলগুলো তার সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট দিয়েই তো বোঝা যেত কোন সংস্কারটা জনগণ চায়। এই প্রশ্নটা আমরা অনেকে খেয়াল করি না, আমরা উত্তরটা নিয়ে প্রচুর লিখেছি। তখন উনি বলছেন জনগণ টাকা নিয়ে ভোট দেয়, সে জিজ্ঞেস করে তুমি আমাকে কত টাকা দিবা। তার মানে উনি বলছেন জনগণের ভোট দেওয়ার ব্যাপারে তিনি রিলাই করেন না। এখন গণতন্ত্র মানি, কিন্তু ভোটের ব্যাপারে রিলাই করি না। জনগণ সবসময় সঠিক ভোট দেয় আমি মনে করি না, সেটা ঠিক আছে, কিন্তু দেশের জনগণ টাকা খেয়েও ভোট দেয় না। টাকা খেয়ে ভোট দিলে আওয়ামী লীগ রাতের বেলা সিল মারতো না। তাদের কাছে এত বেসুমার টাকা ছিল, তারা ভোট টোট কিনে মানুষকে দিয়ে অন্তত ফেয়ার ভোট দিয়ে জিতে আসতে পারতো। সুতরাং নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা সমালোচনা করতে পারি। এটা নিয়ে আবারও বলছি, এটা একটা ম্যানিফেস্টোতে পরিণত হোক। যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে তার কত পার্সেন্ট হচ্ছে, আর আচ্ছা যারা দিচ্ছে না, যারা বলছে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লাগবে, তারা এটা বলে জনগণের কাছে যাক। তাদের যদি জনগণের ভোট বেশি হয়, তারা নির্বাচিত হয়ে এসে সব করে ফেলুক। সহজ হিসাব নিকাশ। আমার সাথে এনসিপির কয়েকজন নেতা একসময় একইভাবে বসে জনগণ তো এটা চায়। ফাইন, এটা ম্যানিফেস্টো বানান, আপনারা বানিয়ে জনগণের কাছে যান, জনগণ আপনাদেরকে ভোট দিকে এসে আপনার ইচ্ছে মতো সব করুন। ডক্টর ইউনূসের সময় তো ভোট চুরি হবে না, একটা ফেয়ার ইলেকশন হবে আমরা আশা করছি। তো ব্যাপারটা এইরকম, কথাগুলোর মধ্যে সব বিরোধিতা এই কারণে হয়। আবারও বলছি, প্রত্যেক দল তার মতো করে চাইবে, এমনকি সে সরকারের হাতে পাওয়ার কনসেন্ট্রেটেড হোক, সে চাইতে পারে। নানা রকম আলোচনা এখন পৃথিবীতে আছে, যদি সুযোগ হয় ডেমোক্রেসিগুলোর মধ্যেই এখন এই আলাপ চলছে সরকারকে কিভাবে আরো বেশি পাওয়ারফুল করে তুলতে হয়। কারণ চায়নার বিপরীতে, এক অবিশ্বাস্য পাওয়ারফুল সরকারের বিপরীতে ডেমোক্রেটিক দেশগুলো কি যথেষ্ট রকম পাওয়ার হাতে পাচ্ছে কিনা এই আলাপ আছে, সেদিকে এখন আর গেলাম না। জি, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বলেছেন। আচ্ছা, এখানে মেয়াদ এখানে উল্লেখ থাকাও জরুরি ছিল বলে মনে হয় না। তবে একটা কথা ফ্যাক্ট, এটা রাজাকি ভাই নিজে প্র্যাকটিসিং লয়ার, উনি অনেক ভালো জানেন নিশ্চয়ই, কিন্তু এটা সত্য যে এই সরকার প্রাথমিকভাবে একটা রেফারেন্স নিয়ে দায়িত্ব নিয়েছে আর্টিকেল 106 অনুযায়ী। সো এটা উপদেষ্টা আমরা যেভাবে বলছি, ওটা আমাদের ওই যে আগের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই ধরনের একটা টার্ম আছে, কিন্তু এটা সত্য, এটার বেশ কিছু কনস্টিটিউশনাল র্যাটিফিকেশন লাগবে। এটা যে আমার এখনই করতে হবে, ইটস নট নেসেসারি অ্যাট অল। কারণ আমাদের পরবর্তীতে কনস্টিটিউশন অ্যামেন্ড করার, আমাদের 11th অ্যামেন্ডমেন্ট বিচারপতি শাহাবুদ্দিনকে
উপরাষ্ট্রপতি বানিয়ে না, উনি তবে আবার এটা আপনি এখনো করা যায়। এখনো করা যায়, কিন্তু হ্যাঁ, ধরেন হ্যাঁ, সংশোধনী হ্যাঁ, 1, হ্যাঁ, সংশোধনী হ্যাঁ, 2 এখন হোক, মানে করতে হবে, এটা fact। করতে হবে, এটা সংবিধানের, হ্যাঁ, এটা সংবিধানের, নাহলে আপনার নিয়ে প্রশ্ন আসবে। আই নো এটা করতে হবে। যেমন আমরা দুবার করেছিলাম, 5th আর 7th তো কিন্তু পরবর্তীতে করা হয়েছে ওই সময়কার ইয়েকে করে, এটা করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, নির্বাচন কবে হবে, আমাদের তো এক্সিস্টিং কনস্টিটিউশনে আছে, এটা সরকার নাই, নির্বাচন কবে হবে 3 মাসের হিসাব নিকাশ সব আছে, সেটাও ব্যর্থ। তো এটা হয় নাই, তো এটা আমরা ভেঙে ফেললাম, তো কাজেই হ্যাঁ কনস্টিটিউশন ভেঙে গেছে। সো কনস্টিটিউশন ভেঙে গেছে এবং বেশ কিছু জায়গায় এটা হয়েছে, এবং Rectify করতে হবে। এটা রেটিফিকেশন লাগবে, এটা শিওর। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমরা নির্বাচন প্রসঙ্গে আলাপ করছিলাম, পিআর বিশেষ করে, এবং এর পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রসঙ্গ নিয়েও আলাপ করছিলাম। নির্বাচনের একটি সময় তো ঘোষিত হয়েছে এরই মধ্যে, এবং আজকেও প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করছেন, উনি সেখানেও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। এনসিপির পক্ষ থেকে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি মুখ্য সমন্বয়কারী, বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যদি হয় সেটি শহীদের রক্তের সাথে বেইমানি হবে বা এই ধরনের বিষয়গুলো আনছেন। একেবারে কোট আনকোটও যদি আমি পড়ি, যে উনি যেটি বলছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন যে বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়ের শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে সরকারকে। ধন্যবাদ। আপনার বিষয়টা একটু আসি, তার আগে জাহিদ ভাই, তো আমরা মোটামুটি অনেক বিষয়ে একমত হয়েছি, তবু জাহিদ ভাইয়ের একটু কথা বলতে চাই আমি, যে রাষ্ট্রের এই যে অনেকগুলা প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন যেগুলো আসলে ঠিক নাই, সত্য, কিন্তু আমি বেসিক কতগুলো জিনিস চাই। দেখেন, আপনি বলছেন যে আমরা পিআর পদ্ধতিতে যাবো কেমন উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি, আমি উনি বলছেন একটা পাটাতন আগে হোক, অ্যাটলিস্ট পাটাতন 53 বছরে যখন হয় নাই, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আর হবে না, এই সমস্ত গল্প করে লাভ নাই। কিন্তু আমি যে জায়গাটায় যাব, ভালো নির্বাচনের সরকার ছিল, আমার নাম ভেঙে বলার দরকার নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিদ্যুতের দাবিতে কানসাটে 24 জন না 26 জন নিরীহ লোকের উপর পুলিশ গুলি চালাইছিল, চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। এটা আমার ব্যাখ্যা আছে, আপনি বলুন, আমি ব্যাখ্যা দেব। আমি ব্যাখ্যার দরকার নেই, আমি ব্যাখ্যা দেব। আমার ব্যাখ্যার দরকার, লোকগুলা মারা গেছে, আমি ব্যাখ্যা দেব, বলুন। লোকগুলা মারা গেছে, তার মানে কি? অর্থাৎ আমার এটা বলার মেইন কারণ কি জানেন? আমার জান, মাল এবং আমার চলাফেরার স্বাধীনতা, এই 3টা জিনিস রাষ্ট্র 53 বছরে নিশ্চিত করতে পারেনি, এটা আমার প্রশ্ন। সুতরাং আমার কিছু দিয়ে আমার, আর নোট অফ ডিসেন্ট নিয়ে যেটা বলছেন আপনি জনগণের কাছে যাবেন, এটা তো ভাই কোনো ক্লাব না, এটা কোনো সমিতি না যে আপনি গিনিপিগের মতো গবেষণা করবেন। আমি সিম্পল কথা বলছি, নোট অফ ডিসেন্টটা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকারক কিনা এটা আপনি ভাববেন। আপনি জনগণের কাছে যাবেন কেন? আপনি ভাবেন না, না, যিনি দিচ্ছে তিনি মনে করছেন ক্ষতিকারক না, তিনি এটা উনি ভাবতে পারেন, তো আপনি আপনার চিন্তাটাকে ইম্পোজ কেন করবেন? না, আমি তাকে, আপনার চিন্তা উনি মনে, উনি নোট অফ ডিসেন্ট, এক সেকেন্ড রাজাকে ভাই, উনি মনে করছেন এটা রাষ্ট্রের জন্য ভালো না, উনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। এখন যখন আমি তো সেটাই বলছি, সেটা আপনি এখনই বলেন না, আমরা তো এখন পর্যন্ত কোথাও পাই নাই, কোনো জনগণ পরে পত্রিকায়ও পাই নাই যে এইটা রাষ্ট্রের জন্য ভালো না বা ভালো, এই যে যেই বিষয়ে আমি ডিসেন্ট দিলাম এটা রাষ্ট্রের জন্য ভালো, তারা বলছে, আমি পাইনি। আপনি ব্রিফিং এ বলেছেন, ব্রিফিং এ বলছে, এগুলো তো জনগণ জানে না। যাই হোক, এইবার আসেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আপনি বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন যে বলছে যে হবে না, বা শহীদের বিরুদ্ধে রক্তের সাথে বেইমানি করা হবে ইত্যাদি ইত্যাদি, আমি ব্যক্তিগতভাবে যদি মনে করেন আমার নির্বাচন নিয়ে ডাউট আছে। যদি আপনি বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের শঙ্কা আছে, আমার শঙ্কা আছে, কারণ অনেকগুলা কথা বললাম যেগুলা উনিও একমত করলেন, দরকার হলে আমাদের অ্যামেন্ডমেন্ট করে করে আমরা ঠিক করে নিব, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু এই মুহূর্তে দেখেন, নির্বাচনের ঘোষণা দেওয়ার পর পিনপতন শব্দ হওয়ার কথা না, সবাই কিন্তু যার যার জনসভা করবে, মিটিং করবে, ইভেন ম্যানিফেস্টো থাকলে সেটা অলরেডি এখনই প্রচার করা সম্ভব। কিন্তু আমরা ওপিনিয়ন পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় বলতেছে দায়িত্বশীল ব্যক্তিরা, যেটা একটু আগে বললাম, এনসিপি ভাঙার চেষ্টা চলছে এবং ইনুস দায়ী থাকবেন, অথবা একতরফা নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনি তো আলাপের দরকার নাই, এইটা তো কোনো এই শেখ হাসিনার মতো ক্ষমতাসীন সরকার বসে নির্বাচন দেয় নাই, অন্তর্বর্তী সরকার বসে নির্বাচন দিচ্ছে। কাজে কি আসলো না আসলো কিছু আসে যায় না, তোমাদের এই আলাপ না করে নির্বাচন দিতে যাও। নাও দ্য কোশ্চেন ইজ, এখানে মনে করেন এনসিপির আপত্তি আছে। ইউনূস সাহেব বলছিলেন যে বিচারের যে অগ্রগতিটা ওটা আমাদের একটা দৃশ্যমান হতে হবে, সেই বিষয়গুলো এখন চাপা পড়ে গেছে, সেটা কেউ মানবে কিনা। আবার কেউ বলছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, সেটা মানবে কিনা। তবে একটা জিনিস পরিষ্কার আপনি মনে রাখতে পারেন যে বাংলাদেশের যে প্রশাসন এখনও আছে, 16 বছরের এস্টাবলিশ করা প্রশাসন ওভারনাইট
আপনার কি বলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, এই প্রশাসনিক লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব কিন্তু লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের। সেই প্রশাসন যদি আজকের যে 16 বছরের প্রশাসন যেগুলো ছিল সেটা 7 তলারটা 5 তলায়, 5 তলারটা 11 তলায়, 11 তলারটা 9 তলায় গেছে, আপনি যদি মনে করেন যে সেই তাদেরকে দিয়ে আপনি লেভেল প্লেইং ফিল্ড পাবেন, তাইলে কি আপনি বিগত নির্বাচনগুলোয় কেন গেলেন না? তর্কের খাতিরে বলছি। তা নাকি এখন লেভেল প্লেইং ফিল্ড আপনি মনে করতেছেন আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই বইলে, তার মানে আপনার জন্য যে পরিবেশটা আপনার পক্ষে আছে বইলে ওই প্রশাসন দিয়ে আপনি মনে করতেছেন যে লেভেল প্লেইং ফিল্ড আছে। তাইলে যারা বলতেছে আমরা ওই আনুপাতিক হারে চাই তাদেরও অপরাধ না? এখন আসলে নির্বাচনটা বাতিল করতে চাইবে কে? এই যে দাবিগুলো যাদের আছে তারা যদি মনে করে যে তফসিল দেওয়ার পরে এখন কিছু হবে না, তফসিল দেওয়ার পরে যদি বলে এইগুলো হয় না, এইগুলো হয় না, এই নির্বাচন আমরা মানি না, ঠিক তখন কিন্তু পতিত সরকারের যারা কোটি কোটি লোক, ওনারাও আলোচনায় বলছে, এক জায়গায় উনিও বলছে ধরে নিলাম 20% আছে, ইটস এ বিগ নাম্বার। তারা যে ইলেকশন করলে পাশ করবে তা না, তারা কিন্তু চাইবে ইলেকশনটা না হয়ে যদি ইউনূস সাহেব চলে যায়, এটা তাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কেন বলছি? নির্বাচন যদি হয়ে যায় তাহলে ক্ষমতায় জাহিদ ভাই আসলো, রাজ্জাকি আসলো, তাহলে পতিত সরকার যদি আন্দোলন করে তাহলে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আগে, তারপরে খারাপ সিচুয়েশনে শেষ হয়ে যাবে, তৃতীয় ব্যক্তির কাছে ক্ষমতা যাবে। আর যদি ডাইরেক্ট নির্বাচনটাকে বানচাল করার পর ইউনূস সাহেব যদি ব্যর্থ হন যে ভাই আমি পারলাম না চলে যাচ্ছি, তৃতীয় কেউ দায়িত্ব নেও, এবং এই তৃতীয় যদি কেউ দায়িত্ব নেয় ফর গডসে দিলে তো নিবেই, যদি ইউনূস সাহেব চলে যেতে চান, এই তৃতীয় ব্যক্তি যেই হোক নির্বাচন ছাড়া, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক সে ওই পতিত সরকারের লোক হবে। কারণ আপনি কাকে আনবেন? বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, কোনো সাবেক বিচারপতি, কোনো সাবেক আর্মি চিফ, কোনো সাবেক পুলিশ চিফ, কোনো সাবেক আমলা, সবই হবে তাদের। সুতরাং নির্বাচন বাতিল হওয়ার সম্ভাবনা বা বানচাল করার সম্ভাবনা, এনসিপি জামাতের নামে তৃতীয় পতিত সরকারও শক্তিটাও ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং নির্বাচন 99.99% বানচাল হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর জাহিদুর রহমান, নির্বাচন বানচাল নিয়ে আসবো, দুইটা ব্যাপার একটু অ্যাড্রেস করি। প্রথম কথাটা হচ্ছে নির্বাচিত সরকার, ভালো নির্বাচনে নির্বাচিত সরকারও জনগণকে কি পাত্তা না দিতে পারে? উত্তর হচ্ছে পারে। কখন পারে জানেন? নির্বাচন কিভাবে কাজ করে এগুলো যথেষ্ট আলোচনা পলিটিক্যাল সায়েন্সে হয়েছে। নির্বাচন কাজ করে ডেটারেন্ট হিসেবে। আপনার সামনে যদি আর একটা ভালো নির্বাচন থাকে, দেখুন আওয়ামী লীগের 8 সালের নির্বাচনটাকে মোটা দাগে কেউ কেউ ভালো ধরেন, আমি ধরে নিলাম, বা বিএনপির 1 সালের নির্বাচন ভালো নির্বাচন ছিল। এই দুটো সরকারের সমালোচনা আছে। কেন আছে জানেন? 2001 সালের বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, এবং সে মনে করেছে বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে তারা একটা ফেভার পাবে, তারা থেকে যাবে। আর আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক বাতিল করে দেবে, সে জানেই। এইটা যখন হয়, আপনি যখন জানেন সামনের নির্বাচনটা নির্বিঘ্ন আমার জন্য, তখন আপনার চরিত্র নষ্ট হবে, আপনি তখন নানান ঘটনা ঘটাবেন। এটাই ঘটেছে এই দুটো সরকারের ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে প্রশাসন ঠিক না হলে কেন হবে, আগে কেন নির্বাচনে যায় না, এই জবাবগুলো আমাদের কাছে অনেক আগেই আছে। যে তত্ত্বাবধায়ক সরকারগুলো সাকসেসফুল হয়েছে তারা এক্সিস্টিং প্রশাসন দিয়েই সাকসেসফুল হয়েছে। কিন্তু 16 বছরের প্রশাসন তো ছিল না, আমি সেটা কথা বলছি না। যে জেনুইন তত্ত্বাবধায়ক সরকারগুলো, ধরুন 96 বিচারপতি হাবিবুর রহমান যখন আসলেন, সব সচিব কি রাতারাতি উল্টোপাল্টা করে দিলেন? বা একে যখন আসলেন ট্রান্সফার করলেন, ঘুরে ফিরে একই, আপনি তো নতুন কেউকে ঢোকান নাই। লতিফুর রহমানকে নতুন কেউকে ঢুকিয়েছেন, বদলি করেছেন, বদলি নিয়ে অভিযোগ করেছিল, কিন্তু তার অধীনেই নির্বাচন ফেয়ার হলো। তার মানে আসলে নির্বাচন ভালো হবে কি হবে না ডিপেন্ড করে একেবারে টপে যে সরকারটা আছে তার ইচ্ছা। সুতরাং হাসিনার এই প্রশাসনই, আমি একমত, 16 বছরে সব তাদের লোকজন রেখে গেছে। যদি ওই সরকার চায় নির্বাচনটা ফেয়ারলি করবে তাহলে আসলে হবে, এরাই সঠিকভাবে নির্বাচন করবে। আর সব কিছু সুন্দর আছে, কিন্তু টপ যে আছে তারা যদি না চায় সেটা হবে না। নির্বাচন নিয়ে কনফিউশন, এনসিপির মন্তব্য, আজকের এনসিপির মন্তব্য, মানে আমি একটা কথা একটু বলতে চাই যে এই বক্তব্যগুলোকে হালকাভাবে নেব না, আবার খুব মানে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক হবে না। পলিটিক্যাল লিডাররা যা যা বলেন, পলিটিক্যাল পার্টি যা যা বলে, এর মধ্যে প্রচুর রেটরিক থাকে। যেমন ধরুন এখন নির্বাচন নিয়ে যেসব আনসার্টিনিটির আলাপ আসছে, আচ্ছা আমি এনসিপিটাই আলাদাভাবে ধরি, জামায়াতকে সরিয়ে রাখি। এনসিপির সম্ভাবনা আছে বিএনপির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার, সিটের বার্গেনিং হওয়ার, কিছু কথা হাওয়ায় ভাসে। আমি হাওয়ায় ভাষায় কথা নিয়ে কথা বলি না, কিন্তু ভাসে। তো সে যদি এরকম করে যে আমি যথেষ্ট চাপ যদি দিই, না ইলেকশন আমি করবই না, কারণ আওয়ামী লীগ না থাকার পর এখন জামায়াত এবং পরে এনসিপি বা ইসলামী আন্দোলনেরও কিছু ভোট আছে, এরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তো তাহলে আমি বেটার বার্গেন পাবো, হতে পারে না? পারে। তো সুতরাং এগুলো এটার অংশ হতেও পারে।
ইসলামী আন্দোলন পিআর এর কথা লোয়ার হাউসে প্রথম তারা আনলো, তার সমাবেশ করে, তারপর জামাতও বললো সমাবেশ করে। তো ইসলামী আন্দোলনের সাথেও তো বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যদিও জামাত ইসলামী আন্দোলন চেষ্টা করছে একসাথে আসার, কিন্তু সেটা নাও হয়ে উঠতে পারে, কারণ ঐতিহাসিকভাবে ভয়ঙ্কর রকম মন্তব্য আছে পরস্পরের প্রতি, মানে ইসলামের শত্রু হিসাবে আইডেন্টিফাই করছে এক পক্ষ আরেক পক্ষকে, নাও হতে পারে। সো ইসলামী আন্দোলন বিএনপির সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সো আপনি যখনই কনফিউশন তৈরি করেন, এগুলো নেগোসিয়েশন টুলও হতে পারে। আবার রাজ্জাকি ভাই যেটা সন্দেহ করছেন, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, যে এটা একেবারেই, আমি যদি এভাবে বলি যে নির্বাচন যদি পিছিয়ে যায় বা দেরি হয়, অনেক দলের, অনেক ব্যক্তির অনেক প্রভাব আছে সরকারের উপরে, সেটা থেকে যাবে। কারণ একটা নির্বাচন যদি হয়, পপুলার আইডিয়া অনুযায়ী যদি বিএনপি নির্বাচিত হয়ে যায়, তার সেই প্রভাব শেষ হয়ে যাবে। আর একটা কেওস যদি হয়, উইচ আই টোটালি অ্যাগ্রি, শুধু আওয়ামী লীগ না, ভারতও খুব হাইলি এখানে ক্রিয়াশীল আছে একটা ভোলাটাইল সিচুয়েশনের সুযোগ নেওয়ার জন্য, সেটা করবে। এবং সেটা হলে খালি আওয়ামী লীগের পক্ষের আসবে সেটা নাও হতে পারে, আমরা খোঁজ খবর করলে আওয়ামী লীগের বাইরে এখনো লোক এনে সরকার বানানো যাবে, কিন্তু ওই টার্ময়েলে ঢুকে পড়লে আমরা আসলে বিপদে পড়বো, এটা আমি মনে করি। রাজ্জাক ভাই, শেষের দিকে আমরা। আচ্ছা, জাহিদ ভাই কথাগুলা আমার ভালো লাগতেছে, এই যে আমরা একটা জায়গায় আসতে পারতেছি, তারপর একটু বিরোধিতা করি আমি। নিশ্চয়ই উনি লতিফুর রহমান সাহেবের যে টাইমটা বলছে, আপনাকে ভাবতে হবে, লতিফুর রহমান বলেন, তার আগে শাহাবুদ্দিন বলেন, তারপরের একটা সরকার বলেন, তিনটা নির্বাচন। তখন কি ছিল জানেন? সুন্দর সাজানো দেশ, অর্থাৎ শুধু সরকার বলতে যা বোঝায় সেই 40-50 জন লোক সরে গেছে, বাকি এভরিথিং ইজ ওয়াজ ওকে। আপনি প্রশাসন বলেন, বাইতুল মালের খতিব বলেন, বাংলাদেশের গভর্নর বলেন, সব ছিল। একটা তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন করে চলে গেছে, এটা এক। আর এখানে 1400 জীবন গেছে, 2-4-5 হাজার আহত হয়েছে, সরকার পালায়ে গেছে, সংবিধানে ওই 14টা সুটকেস নিয়ে গেছে, ওর ভিতরে সংবিধানটাও নিয়ে চলে গেছে, কারণ সংবিধানে পালানোর বিধান নাই, চলে গেছে। তারপরে কি হয়েছে? গভর্নর পালাইছে, তারপরে সংবিধান নিয়ে পালাইছে, এবং আসছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, আসছে অন্তর্বর্তীকালীন সরকার। এই যে বেসিক জায়গাটা আপনাকে মানতে হবে। সুতরাং ওই সিচুয়েশন এই এক না। যদি কেউ একই করে আশা করে, আমি মনে করব যে এটা, এরপরে আমার আর কোনো বক্তব্য চলে না। 2 নম্বর আসেন, বিএনপি আর এনসিপি এরা যদি সমঝোতা হয়, তাহলে প্রথম আসেন সুন্দর নির্বাচন হচ্ছে না। সমঝোতা মানেই হচ্ছে সুন্দর নির্বাচন হচ্ছে না, আমি ভোট করব, যে যার মতে ভোটে দাঁড়াবেন। আমি সমঝোতার বিরোধী তা নই, কিন্তু আপনি সমঝোতা করার মানে হচ্ছে যে আপনি নির্বাচনে যেতে চান, তাদেরকে মনে করছেন একটা ফ্যাক্টর। কিন্তু আপনি এইটা তো গণতন্ত্রে নির্বাচন, এটা ভাবা উচিত না। নির্বাচনের পরে জোট করেন সেটা ভিন্ন কথা, সেটা আপনি পিআর পদ্ধতি গিয়েও করতে পারেন, কিন্তু আপনি আগে জোট করবেন মানেটা কি? এটা গণতন্ত্রে যায় না। তারপরেও দেশের বৃহত্তর স্বার্থে আমি বলতেছি, ফর গডসে আমি ব্যক্তিগতভাবে একমত হচ্ছি যে আজকে বিএনপি এবং এনসিপি এই দুইটা দলের যদি আমি একত্র করে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার ধরি, তাহলে এই একটা স্টেক হোল্ডার। সেকেন্ড আসেন, এইরকম ক্রাইসিসে, এইরকম দেশে, এরকম পরিস্থিতিতে আর্মি একটা বড় স্টেক হোল্ডার, হইল 2। 3 ধরেন আপনি সরকার যেটা আছে, এই 3টা স্টেক হোল্ডার যদি আপনি এখনো ঐক্যমত্যে আসতে পারেন, তাইলে আপনি একটা নির্বাচন হবে, এবং ভালো নির্বাচন হতে পারে সমঝোতার ভিত্তিতে। আমি কিন্তু সেই পিওর সুন্দর বলছি না, একটা সমঝোতার ভিত্তিতে আমরা একটা স্টেবল জায়গায় যাইতে। আর এই 3টা জায়গা যদি একত্র না হয়, আমি আবারও বলছি 99.99% সম্ভাবনা নির্বাচন ভেস্তে যাওয়ার। জাহিদ ভাই, শেষ করবো, কিছু যুক্ত করবেন? না, তেমন কিছু না। আমি যে কথাটা বলছি যে জোট টোট হওয়া গণতন্ত্রের জন্য সমস্যা কেন? জোট গণতন্ত্রে আছে, আমি করতে সম্ভব, এটার মধ্যে অনেক গণতান্ত্রিকতার কিছু নেই, এবং দলও হয় নাই এখনো, দেবে না, এখন রেজিস্টার্ড দলও হয় না, এরকম না, রেজিস্ট্রেশন পেয়ে যাবে, এটা এটা গ্যারান্টি দেন কিভাবে? নিউজ দেখলাম 22টা দল পাচ্ছে, সেটা দেখলাম। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম এগুলো হতে পারে, এবং এটা কোনোটা মানে অগণতান্ত্রিক কিছু না। আমি ওখানে ক্যান্ডিডেট দেবো না, এটা হতে পারে। এবং আমি আবার বৃহত্তর স্বার্থে যেটা মনে করি, এটা আমি একটু অন রেকর্ডই বলছি, এই গণ অভ্যুত্থানের ফ্রন্ট ফেস, আমরা ওর নেতৃত্ব কথা আমি বিশ্বাস করি না, এটা ওদের নেতৃত্বে হয় নাই, কিন্তু তারা সামনে ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, তারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা তাদেরকে স্বীকার করি। এবং বিএনপি যদি মনে করে তাদের কিছু মানুষকে সংসদে আসার ক্ষেত্রে তারা এই সাহায্যটা করবে যে তারা ওখানে তাদের ক্যান্ডিডেট দেবে না, এটা যদি হয়, এটা খারাপ কিছু না, এটা হলে ভালোই হয়। ওরা পার্লামেন্টে আসুক, কথা বলুক, এটা খারাপ না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার